call is now being recorded. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আমাদের সিএম এর যে ভাইটাল একটা কোর্স এবং সবাই এই জায়গাটা একটু ধরা খায় এবং আটকে আছে অনেক সময়। যেটা দেখি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের সময় এটা ছিল হচ্ছে আপনার ২টা সাবজেক্টের মিক্স আপ। এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অপারেশন এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই দুইটার মিক্স আপে এই সাবজেক্টটা। আবার কিছু আছে ওই সাবজেক্ট, কিছু আছে এই সাবজেক্ট, মানে আহ, মানে অংশে অংশে আছে আর কি, কিন্তু এটা একটা কমপ্লিট সাবজেক্ট ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তো আমাদের তো আগে সিলেবাস আমরা ফলো করতাম 2015, সেটা হচ্ছে সীমার আদমে। এটার একটা কারণ হচ্ছে আপনার সীমার যে এক্সামশন ক্রাইটেরিয়া ছিল বা পলিসি ছিল, তো সেক্ষেত্রে আপনার সীমা এক্সামশন নেওয়ার জন্য হচ্ছে ওদের সিলেবাস অনুযায়ী সিলেবাস করার একটা ক্রাইটেরিয়া ছিল বা রিকোয়ারমেন্ট ছিল, যার কারণে হচ্ছে আমাদের 2015 সিলেবাসটা পুরোপুরি হচ্ছে আপনার সীমার আদলে করা। যার কারণে কিছু জায়গায় আমরা একটু সমস্যা ফেস করি, সেটা হচ্ছে আপনার ট্যাক্সেশনে। কারণ আমরা যখন সীমা আদলে আমাদের যেটাকে বলে সিলেবাস হয়েছিল, তো তখন হচ্ছে আপনার ট্যাক্সেশনের জন্য আমাদের কোনো ম্যানুয়াল ছিল না, বাট আমরা অন্য সাবজেক্টের জন্য আমাদেরকে এই স্টিমার ম্যাটেরিয়ালস গুলো আমরা ফলো করতাম। প্লাস হচ্ছে আপনার আহ, বাংলাদেশি যে রুলস এন্ড রেগুলেশন আছে, বিশেষ করে আপনার কর্পোরেট গভর্নেন্স, দেন হচ্ছে আপনার কর্পোরেট ল, বিজনেস ল। তো এই জন্য আমাদেরকে লোকাল যে বইগুলো সেগুলো ফলো করতে হতো। তো সেক্ষেত্রে আমরা আইসিএবি, তারপর হচ্ছে আপনার যে লোকাল যেই বইগুলো আছে, তো সেগুলো আমরা ফলো করতাম। বা অনেক ক্ষেত্রে আপনার মেইন যে আইনটা আছে, মেইন আইনটা ফলো করতাম। তো পরবর্তীতে নতুন কাউন্সিল আসে। তো আমাদের আইসিএমইতে একটা কালচার আছে, সেটা হচ্ছে আপনার কাউন্সিল চেঞ্জ হলে তারা একটা মানে নতুনত্ব নিয়ে আসতে চায়। তো নতুনত্ব নিয়ে আসার প্রেক্ষিতেই হচ্ছে আপনার 2021-এর সিলেবাসটা আসে। তো 2021-এর সিলেবাসটা যখন নতুন কাউন্সিল নিয়ে আসে, তো খুবই সুন্দর একটা সিলেবাস তারা আনে। এবং এই আইস এই সিলেবাসের কারণেই হচ্ছে আপনার আমার যে সিএম আয়ারল্যান্ড, তারা হচ্ছে আমাদেরকে জাস্ট একটা পেপার পাস করে তাদের মেম্বারশিপ দেওয়ার যেই আপনার সুবিধাটা সেটা দিয়েছিল, অর্থাৎ এই সিলেবাসের মাধ্যমে। আর সিএ যারা, অর্থাৎ আইসিএবি, তাদেরকে 3টা সাবজেক্ট পাস করে হচ্ছে সিএম এ আয়ারল্যান্ড যে ডিগ্রিটা সেটা নিতে হয়। আর আইসিএবির জন্য হচ্ছে আপনার জাস্ট একটা সাবজেক্ট পাস করলে হয়ে যায়। এটা এই কারণে যে আমাদের সিলেবাসটা খুবই মানে যেটাকে বলা হয় আপনার স্ট্রং স্ট্রং একটা সিলেবাস। তো যার কারণে হচ্ছে এই সুবিধাটা আমরা পাই। এবং আমাদের সিএমএস অস্ট্রেলিয়া আছে, এখানেও আমরা একটা সাবজেক্ট পাস করলে আমরা মানে ই পাই, মানে মেম্বারশিপ, তাদের মেম্বারশিপ পেয়ে যাই। আর সিএ এর জন্য হচ্ছে 3টা সাবজেক্ট দিতে হয়। তো এটাও হচ্ছে আপনার ওই সিলেবাসের কারণে আর কি। পরবর্তীতে আবার নতুন কাউন্সিল আসে আগের কাউন্সিল যাওয়ার পরে। তো নতুন কাউন্সিল এসে আবার করতেছে যে না, আগের সিলেবাসটা চেঞ্জ করে এখন নতুন আরেকটা সিলেবাসে যাচ্ছে। তো গত বছরের যে প্রেসিডেন্ট ছিল মাহতাবউদ্দিন, তো উনি তো একটু ডাইনামিক চিন্তাধারা, মানে কর্পোরেট লেভেলে হচ্ছে তার একটা আনাগোনা বেশি, বা মানে তার প্রভাবটা বেশি। তো সে চাচ্ছিল যে আইসিএফ এর সিলেবাসটা একটু কর্পোরেট ধাঁচের হয়। যার কারণে হচ্ছে আপনার এই সিলেবাসটাকে আবার একটু ই করে ফেলছে, একটু মডিফাই করে ফেলছে। সিলেবাস এতটা মডিফাই হয়নি, জাস্ট লেভেল গুলো মডিফাই হয়েছে। এর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আগের যে সিলেবাস সেগুলো ছিল উপরে, এখন একটু নিচে নিয়ে আসছে। অর্থাৎ আগের সিলেবাসটা খুব ভালো ছিল, বাট সিলেবাসের যে আপনার যেটাকে বলে লেভেল সিকোয়েন্সটা ভালো ছিল না। অর্থাৎ বড় বড় সাবজেক্ট ছিল হচ্ছে উপরের দিকে, আবার ছোট মানে সহজ সাবজেক্ট আবার নিচের দিকে, মানে এটা সুন্দর হয়নি, ক্রোনোলজিটা সুন্দর হয়নি। কিন্তু এবার আবার একটু ঠিক আছে যে না, ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়ালটা ম্যানেজমেন্ট লেভেলে নিয়ে আসছে, যেটা এখানে থাকার উচিত। আর ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একটু নিচে নিয়ে আসছে। আবার দেখবেন যে আপনার নলেজ লেভেলে কিন্তু আপনার কোনো ধরনের অ্যাকাউন্টিং সাবজেক্ট রূপে নাই। হ্যাঁ, এটার একটাই কারণ, সেটা হচ্ছে আসলে ওয়ার্ল্ড খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এবং দ্রুত চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে আসলে
আমাদেরকে আসলে কোথায় ফোকাস দিতে হবে এই জায়গাটা হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, বিশেষ করে আপনার কমিউনিকেশন, লিডারশিপ, দেন হচ্ছে আপনার এআই টেকনোলজি, এই জায়গাটা হচ্ছে আমাদের মেম্বাররা বা আমাদের যারা স্টুডেন্ট মেম্বার হয়ে আসবে যাতে তারা কম্পিটেন্ট থাকে, এই জন্যই হচ্ছে মূলত ওই সাবজেক্ট গুলোকে এন্ট্রি লেভেলে দেওয়া আর কি। তো যাই হোক, কথা না বেরিয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই, যে আমাদের সাবজেক্টটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তো সিলেবাসটা আমি দেখলাম, তো সিলেবাসে এবং প্রিভিয়াস এর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার ফুল অফ আইএসএন আইএফআরএস দিয়ে হচ্ছে সিলেবাসটা সাজানো। অর্থাৎ আপনার যে কোশ্চেন আসবে, কোশ্চেনে হচ্ছে আপনার আইএসএন আইএফআরএস কে ফলো করে কোশ্চেনটা হবে, আর সিলেবাসটা হচ্ছে পুরোটাই হচ্ছে আইএসএন আইএফআরএস এর উপর বেস করে হবে। এই হচ্ছে এটার মূল জায়গা। এবং ফেল করে কেন, ফেল করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার আইএসএন আইএফআরএস দুর্বলতা। যেটা হচ্ছে আসলে ফেল করার আরেকটা রিজন যেটা আমি এখন ধরতে পারতেছি, সেটা হচ্ছে আপনার 2021-এর সিলেবাসে এটা ছিল আপনার মানে নেক্সট লেভেলে, অর্থাৎ আপনার ওটা সম্ভবত ইন্টারমিডিয়েট লেভেলে ছিল। তো এত উপরে লেভেলে আপনার এত আইএসআইএন আইএফআরএস দিয়ে যদি আপনার কোশ্চেন সাজানো হয়, তাহলে কিন্তু আসলে মানে না পারার সম্ভাবনাটাই বেশি। তো এই কারণে আসলে ফেলটা বেশি হয়। বাট ফেল যে করায় আইসিএমবি তা না। আপনার আমরা যদি ঠিক মতো দিয়ে আসি অবশ্যই পাস করাবে। যেমন যেমন আমার আমার একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে আপনার এএফআর, আপনার অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তো যখন আমি 15 সিলেবাস থেকে নেক্সট সিলেবাসে আমি যাই, তখন অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ওইটাও যে হচ্ছে গ্রুপ অফ কোম্পানি যেগুলো আছে কনসলিডেশন, তারপর হচ্ছে মানে রিপোর্টিং টাইপের আর কি সিলেবাস। তো সেটা আমি একবারই পাশ করি। তো প্রথমবার আমি যখন এক্সাম দিতে যাই, যাওয়ার পরে কোশ্চেনটা ওইভাবে আপনার ফেভারেবল ছিল না, বাট আমি দিয়ে আসছিলাম। তো পরবর্তীতে যেটা আমি আসলে শুনতে পাই, যেটা হচ্ছে আপনার ওটা পাস মার্কস গ্রেস দিয়ে হচ্ছে আমরা পাস করাইছিল, কারণ আপনার কেউই নাম্বার ওইভাবে মানে উঠাতে পারেনি। তো পরবর্তীতে শেষ যে নাম্বারটা ছিল 46 মার্কস। তো 46 মার্কসে 6 জন ছিল, তো 6 জনের মধ্যে আমিও ছিলাম। 46-45-এর মতো এই মার্কস ছিল। তো 6 জন পাস করছিল আর কি। তো যাই হোক, এটা হচ্ছে একটা মানে এক্সপিরিয়েন্স। তো এখন আমরা ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যাই, যে আসলে আমরা আইএসএন আইএফআরএস এর উপর বেস করে যদি পড়াশোনা করি, তাহলে এটা পাস করতে পারি। বাট আমরা যদি আইএসএন আইএফআরএস এর বেসটা আমাদের দুর্বল থাকে, সেক্ষেত্রে আমি যতই মানে প্র্যাকটিস করি, যতই আমি পড়াশোনা করি, আপনার লাভ হবে না। এটার কারণটা কি, সেটা হচ্ছে ধরেন আপনার একটা কোশ্চেন আসলো, যে ধরেন প্রভিশন নিয়ে। তো এখন আপনি যদি জাস্ট জার্নালটা লিখে আসেন, জার্নাল তো সবাই পারে, এক্সপেন্স ডেবিট প্রভিশন ক্রেডিট। এখন আপনি জার্নালটা দিয়ে আসলেন, তো আপনি তো মনে করলেন যে আপনার জার্নালটা হইলো, আপনার এক্সাম ভালো হয়েছে, আপনি পাস করবেন। তা আদতে আপনি নাম্বার 5-এর জায়গায় পাইছেন হচ্ছে 1, মানে জার্নালের মার্কস ছিল 1। তো 4 মার্কস কিসের মধ্যে ছিল? 4 মার্কস ছিল হচ্ছে ব্যাখ্যার মধ্যে। ঠিক আছে, যে আসলে এটা কোন আইএস এর উপর বেস করে হয়েছে, এটা কেন প্রভিশন হইলো, প্রভিশনের যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হয়েছে কিনা। হ্যাঁ, এটা করার পরে হচ্ছে আপনার জার্নালটা করবে। জার্নাল কিন্তু আসলে আইএসএন আইএফআরএস এর কোশ্চেন এত ভাইটাল কিছু না। যে অনেকে যে এরকম হয় যে আপনার পরে কি যে আইএসএন আইএফআরএস এটার উপরে আপনার অ্যান্সার দিয়ে আসে, কিন্তু জার্নালটা ঠিক মতো করতে পারে না বা ইনকমপ্লিট থেকে যায়, তাহলে কিন্তু নাম্বার চলে আসে। ধরেন আপনার 5-এর জায়গায় সে 4 পাবে, 1 পাবে না, জার্নালটা ভুল হওয়ার কারণে। অর্থাৎ জার্নাল এত নাম্বার না, নাম্বার হচ্ছে ওই যে আপনি আসলে জিনিসটা ধরতে পারছেন কিনা, ব্যাখ্যাটা দিতে পারতেছেন কিনা, যে এটা যে প্রভিশন হলো, এটা কেন প্রভিশন হলো, কোন আইএস এর উপর বেস করে প্রভিশন হলো, এই বিষয়টা আপনি দিতে পারবেন কিনা, এই জিনিসটা হচ্ছে আপনার মূলত নাম্বারটা পাই। তো অনেকে বলে যে আমি অনেক ভালো এক্সাম দিয়ে আসছি, আমার ফেল আসছে। ফেল আসে এই কারণে যে আসলে যেই জায়গাটা নাম্বারিংটা হয়, ওই নাম্বারিংটা আমরা লিখে আসি না, আমরা আমরা দিয়ে আসি হচ্ছে যেটা আসলে আমি পারি, যেটা যে কম নাম্বার ওইটা ওইটা দিয়ে আসি। যেটা আমি উদাহরণে বললাম যে আপনি যে শুধু জার্নাল যদি দিয়ে আসেন আপনি পাবেন 1, আপনি যদি ব্যাখ্যা দেন আপনি পাবেন 5, আর যদি শুধু ব্যাখ্যা দেন জার্নালটা ইনকমপ্লিট থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন 3-4। ঠিক আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে এখানে আহ মানে একটা প্র্যাকটিস আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা সামনে অনেক কথা বলবো। তো এখানে অনেকেই আছেন, সবাই আমার মোটামুটি পরিচিত, যেমন মাকসুদা বেগম আছেন,
তারপর হচ্ছে শাহিন চৌধুরী, হয়তো বা আমার আগে কোনো কোর্স আপনি করেন নাই। দেন হচ্ছে আপনার মুহিতুল আলম আছেন, পরিচিত রাকিবুল হাসান আছেন, আর মিলহান, ওনার সাথে হয়তো বা এবার আমার প্রথম পরিচয়। আর শাহেদ হাসান রুমি তো আসেনি। এই হচ্ছে। আচ্ছা, এর আগে আমি একটু আপনাদের কাছে জানি যে আমরা একটু টোটাল কোর্সে কি কি করব, এটা আমরা আগে একটু আলোচনা করি। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে আজকের ক্লাস, সেটা হচ্ছে আপনার সিলেবাসটা অ্যানালাইসিস করব। দেন হচ্ছে আরেকটা জিনিস অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে আমরা কোথা থেকে পড়ব এবং আপনাদের ধরায় দিব যে কোথা থেকে আপনাকে ধরতে হবে, এবং ম্যাটেরিয়ালস কোন কোন গুলো আপনি কিনবেন সেটা করবেন। এবং আমরা সামনের ক্লাস থেকে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্র্যাকটিস করব। আমরা কোথায় আপনাদের লুপহোল আছে সেটা ধরিয়ে দিব। এভাবে হচ্ছে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে থাকবে। এবং ক্লাসের মধ্যে আপনাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার প্রতিটা ক্লাস শেষে, বলতে নেক্সট ক্লাসে প্রথম দিকে আমরা একটা ছোট টেস্ট নিব। অর্থাৎ আজকে যেই পড়াগুলো পড়ালাম, বা আজকে যেই, যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি সেশন, আজকে তো এভাবে পড়বো না, তো আমরা যেই সেশনটা আগে সেশনটা নিব, ওই সেশনের উপরে নেক্সট সেশনে একটা এক্সাম হবে। ঠিক আছে, এটা 20 মিনিটস বা 10 মিনিটস, 15 মিনিটস, এটা মানে সুইটেবল সেই টাইমের মধ্যে হচ্ছে আপনার মানে এক্সামটা হবে আর কি। এটা হচ্ছে প্রতিটা ক্লাসই হবে, এক্সাম হবে, আর কিছু কুইজ থাকবে। দেন হচ্ছে কোশ্চেন এর অ্যান্সার সেশন থাকবে। সবকিছু দিয়ে আমরা এটা সাজাবো, এবং আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সেটা যেহেতু আমাদের সপ্তাহে দুইটা ক্লাস একদিনে, তারপর আর 7 দিন 6 দিন সময় পাবেন, তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এটা একটা ব্যাপার। তো এখন আমরা একটু আপনাদের কোশ্চেন করি যে আসলে আপনাদের অবস্থাটা কি, যে আপনারা কি কখনো আইএফএ এক্সাম দিয়েছেন কিনা, বা এক টাইম কয়জন দিয়েছেন, মানে একবার এক্সাম দিয়েছেন কয়জন, একটা হ্যান্ড রেজ করেন বা বলেন। স্যার দেই নেই স্যার, আমি তো দেন। একবারও দিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নর্মাল কমার্স ব্যাকগ্রাউন্ড আমার। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে মিলহান, জি, আপনি কয়বার দিয়েছেন? স্যার আমি এবার দিলাম এই সেশনে। রেজাল্ট তো হয় নাই নাকি? না না, রেজাল্ট হয়নি এখনো। মানে পাস পাস সম্ভাবনা করবো আছে? না স্যার, পাস করবো না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মাকসুদা বেগম আছেন? জি ভাইয়া আছে। কয়বার দিয়েছেন আপনি? একবারও না। একবারও না? আচ্ছা, না দিলে বুঝবেন কিভাবে যে আপনার এক্সাম ঠিক হয়? এই জন্যই তো ভাইয়া আপনার কাছে আসে। আচ্ছা, মহিদুল আলম? জি না, এক্সাম দিইনি একবার। একজন শুধু দিয়েছেন হচ্ছে একবার। আর রাকিবুল হাসান? জি আমি একবার দিছিলাম। আচ্ছা, একজন একবার, একজন একবার। আর শাহেদ হাসান রুমি? আচ্ছা, তাহলে যে দুইজন দিছেন তাদের একটু এক্সপিরিয়েন্স শুনি, ঠিক আছে? তাহলে আপনার যারা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আছে আপনাদের তাদের থেকে একটু শুনি, তাহলে যারা দেন নাই তারা একটু মানে এক্সপিরিয়েন্স পাবেন হয়তো। জিনিসটা ভীতি করে হতে পারে, অথবা আপনার আশার আলো হতে পারে। তা আমি প্রথমে আসি হচ্ছে মিলহান, ওনার কাছে, যে আপনার একটু এক্সপিরিয়েন্সটা বলেন যে আপনার এক্সাম কোথায় মনে করতেছেন যে আপনার পাস হবে না, বা কিভাবে স্ট্র্যাটেজিটা নিয়েছিলেন, পড়ছিলেন, বা কি আসে বিষয়। আসলে স্যার আইফার প্রিপারেশন আমি নিয়েছি স্যার, হচ্ছে গত 2 মাস আগে নিয়েছিলাম আর কি। তো 2 মাসে আইফার যে পরিমাণ সাবজেক্ট কোর্স আছে বা ম্যাথ আছে, ওটা কমপ্লিট করা মানে পসিবল না। আর যে ম্যাথ গুলো আছে, মানে আমরা অ্যাকাউন্টিং পড়েছি বা ফাইন্যান্সে পড়েছি, কিন্তু এটা পুরোপুরি হচ্ছে আপনার অ্যানালাইসিস করে তারপর আনসার করতে হয়। তো ওই অ্যানালাইসিসের পার্টটা আসলে না বুঝে করা যায় না স্যার, আমি যতটুকু মানে পড়লাম বা দেখলাম আর কি। আইফার আইএফআরস এর যে বইটা আমি পড়লাম, ওটার সাথে ওইটা পড়লে যতটুকু মানে আগানো যায়, আমি ওই বইটাও পড়ার টাইম পাই না, কারণ 2 মাসে স্যার এতটুকু পড়া হয় না। আর ম্যাথ গুলা স্যার অনেক প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস ছাড়া আসলে টাইমের মধ্যে ওই আনসার গুলা করা যায় না পরীক্ষার হলে। আচ্ছা, আপনি
কি কি ম্যাটেরিয়াল ফলো করছিলেন, মানে ম্যাটেরিয়ালস গুলো কি কি ফলো করছিলেন? আমি মূলত হচ্ছে স্যার ওই আইএফআরএস এর বই যেটা আপনার একটা বই ছিল ওইটা আমি পড়ছি, কারণ এটা আমার ভিতরে নাই। আইএস এর আর আইএফআরএস এর যে নিয়মগুলা ওগুলো আমি আগে ভালো করে পড়তে পারি নাই বা পড়ি নাই। আমার বইটা নিছিলেন? হ্যাঁ, আপনার বইটা নিছি স্যার, ওইটা ছিল, সাথে ম্যানুয়ালটা ছিল। আর আমার কাছে গত 4টা সেশনের কোশ্চেনের আনসার ছিল আর কি, কোশ্চেনের আনসার আমি 2টা কোশ্চেনের সলভ করছিলাম, আর বাকি 2টা পারি নাই করতে। আর কিছু ম্যাথ স্যার আমি বুঝিও নাই করার জন্য, সলভ করার জন্য বুঝিও নাই যে করবো। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। দেন এক্সামে যে আপনি অ্যাটেম্পটা করলেন, এক্সামে জি। টাইমে কি মানে কোথায় আটকে গেছিলেন, মানে ওই যে বুঝতে পারতেছিলেন না যে এটা কোথা থেকে আসছে বা এরকম নাকি? স্যার মূলত হচ্ছে স্যার কোন চ্যাপ্টারের ম্যাথ আমি ওটা বুঝতেই আমার 10 থেকে 15 মিনিট টাইম লেগে গেছে। ঠিক আছে, তারপরে মানে ওই জায়গাটাই হচ্ছে মূল জায়গা, এটাই আমি শিখলাম। ঠিক আছে, আমি পুরো কোর্সে আপনাদের এইভাবে ইনশাল্লাহ দক্ষ করবো যে আপনারা কোশ্চেন দেখলে বুঝতে পারবেন যে এটা কোন চ্যাপ্টারে আসছে, কোন আইএস এর আসছে, মাথায় আগে সেট হয়ে যাবে জার্নালটা কি হবে বা এটা ট্রিটমেন্ট কি হবে, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে, আমি এটাই ধরাবো, আমি এটাই জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আসলে আমাদের সমস্যাই হচ্ছে এটা যে আমরা যে ম্যাথটা যে দেখি, ম্যাথটা দেখলে আসলে বুঝতেই পারি না এটা কি, এটা আসলে আইএসএন আইএফআরএস এর কোথা থেকে। আমি কোশ্চেন গুলো দেখলাম সবকিছু আইএসএন আইএফআরএস থেকে। ঠিক আছে, জি স্যার, জি স্যার, সবগুলা নিয়মের মধ্যে আছে, বাট কোনটা কোন নিয়মে স্যার এটাই ধরতে জি জি কঠিন হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা ওগুলো দেখবো, সমস্যা নেই। দেন হচ্ছে রাকিবুল হাসান, আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলেন। জি, আমি প্রিপারেশন নিয়েছিলাম হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর মার্কেটিং, সাপ্লাই চেইন আর হচ্ছে হলো কস্ট অ্যাকাউন্টিং এর। এটা প্রিপারেশন ছাড়া আমি পরীক্ষা দিয়েছিলাম আর কি। না, আইএফএ টা দিছেন? আইএফএটা দিছি কিন্তু প্রিপারেশন ছাড়া, জাস্ট অ্যাটেন্ড করার জন্য, যাতে হলো আমি প্রশ্নের প্যাটার্ন গুলা দেখি কেমন প্রশ্ন করে আর কি, এর জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি এক্সাম দিছেন, তো মানে কি বুঝলেন, প্যাটার্নটা কি বুঝলেন বা আপনার মানে আউটকামটা কি? আমার আউটকামটা হচ্ছে প্রচুর ম্যাথ করা লাগবে, প্রচুর জানা লাগবে, কারণ হচ্ছে প্রশ্নটা পড়তেই অনেক সময় চলে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে মেইন জায়গাটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আসলে আমি এই জিনিসটাই ধরতে হবে যে এটা কোথা থেকে আসছে, কি আসছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তো আমাদের আসলে কমন মিস্টেকটা কি হয় সেটা আগে বলি। প্রথম কথা হচ্ছে আমরা কোশ্চেন রিকোয়ারমেন্ট বুঝি না। 2 নাম্বার হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কিছুটা ধরলেও আমরা বুঝি না হচ্ছে এটা কোথা থেকে আসছে বা ট্রিটমেন্টটা কি হবে। আরেকটা সমস্যা আছে যে আমি রিকোয়ারমেন্ট বুঝলাম, ট্রিটমেন্টও বুঝলাম, কিন্তু আমার অ্যান্সারটা ভালো হয়। অর্থাৎ যেই অ্যান্সারটা চাইছে মূলত যে আমাকে একটা ছোট্ট ব্যাখ্যা দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে, দেন হচ্ছে আপনার আমার জানাটা দিতে হবে। ঠিক আছে, বা আমি যা বলি সেটা করতে হবে, ক্যালকুলেশন টাইপের আর কি, ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে 3টা জিনিসের সমন্বয় হচ্ছে আপনার অ্যান্সারটা থাকতে হবে। এটা খুবই ভাইটাল, এটা আপনারা লিখে রাখবেন। যেখানে আমি যা লিখতেছি এগুলো আশা করি খাতা আছে।
তো প্রথমটা হচ্ছে আপনার একটা কোশ্চেনের প্রথমে একটা এক্সপ্লেনেশন দিবেন। আচ্ছা, এখন এক্সপ্লেনেশন যদি দিবেন, না জানলে তো আর এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নাই, ঠিক আছে? অর্থাৎ তার মানে কি আপনাকে এগুলো জানতে হবে, যেটা বলতেছি যে আপনার যারা জানে তাদের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে আপনার ক্যালকুলেশনটা করবেন, ক্যালকুলেশনটা স্পষ্ট করে দিবেন, দেন হচ্ছে আপনার জার্নালটা দিবেন। 4 নাম্বার হচ্ছে আপনার একটা কনক্লুশন দিবেন। এই 4টা এলিমেন্টস এর সমন্বয় হচ্ছে আপনার অ্যান্সারটা হতে হবে, ঠিক আছে? যদি না হয়, শুধু আইফা কেন, শুধু আইফা কেন, যে কোনো মানে এক্সামে আপনি ফুল নাম্বার পাবেন না। এটাই হচ্ছে একটা মানে ফেইলের মূল কারণ হয়ে যায়, ঠিক আছে? যে আমরা অনেক সময় বলি যে আমাদের মানে কোশ্চেন ইজি হয়েছে, আমার মানে এক্সাম অনেক ভালো হয়েছে, কিন্তু আমি ফেল করলাম। এটা কারণ হচ্ছে একটাই, যে দেখতেছে যে খুব সহজ, হ্যাঁ, সময় বাঁচানোর জন্য জানাসটা জানাল করে চলে আসলাম, বা ক্যালকুলেশন দিয়ে অ্যান্সার করে চলে আসলাম। কিন্তু আপনার কাছে তো এটা চাইলে, আপনি তো আর অনার্সের স্টুডেন্ট না, ঠিক না? তো আপনি হচ্ছেন একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবেন, তার মানে আপনার কাছে সবকিছু ব্যাখ্যা থাকতে হবে। এটা একটা মিস্টেক। আরেকটা মিস্টেক হয় হচ্ছে আপনার, আমরা ওয়ার্ডিং এর ক্ষেত্রে দু একটা ভুল করি। ওয়ার্ডিং এর ক্ষেত্রে দু একটা ভুল করি। একটা হচ্ছে বলে দেই যে মাস্ট, ঠিক আছে, মাস্ট ইউজ করি, বা ক্যান ডু, এগুলো বলি মানে মানে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে। এগুলো যদি দেন তাহলে নাম্বার পাবেন না। আপনাকে দিতে হবে মেয়ে, যে আপনি এটা করতে পারে, অর্থাৎ আপনার কাছে কনসালটেন্সি চাইছে বা অ্যাডভাইজরি চাইছে, আপনাকে যে কোনো ডিসিশন ইউজ করতে হবে কি মেয়ে, কারণ এটা আপনারটা যে চূড়ান্ত সেটাও তো আপনিও তো শিওর না। তার মানে আপনি একটা অ্যাডভাইজরি দিচ্ছেন, সে যেতে পারে শুট, সে যেতে পারে। আরেকটা ওয়ার্ডিং আমরা ইউজ করি শুড হ্যাভ, এসব এসব ইউজ করলে নাম্বার আসবে, ঠিক আছে? এসব ইউজ করলে নাম্বার আসবে না। মে, শুট, এগুলো দিয়ে হচ্ছে আমার অ্যান্সার করতে হবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। এরপর আমরা বুঝলাম যে আমরা ট্রিটমেন্ট বুঝি না। ট্রিটমেন্ট যদি না বুঝি, সেক্ষেত্রে তো আমরা আবল তাবল অ্যান্সার করে চলে আসি, তখন তো আমরা বুঝি যে আমরা ফেল করি। তো এই হচ্ছে আমার কিছু কমন মিস্টেক, যে আমরা আসলে এক্সামে যে মিস্টেক গুলো করে থাকি, এগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং আপনাকে এগুলো অ্যাভয়েড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জানতে হবে। যে একজন বললেন যে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এত প্রচুর প্র্যাকটিস না, আপনাকে জানতে হবে, এটা হচ্ছে মানে মূল কথা। তাহলে আমরা ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে সিলেবাসটা যদি ধরি, কি আছে এই সিলেবাস, তার আগে আমি বলি যে আমরা একটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করব সেটা হচ্ছে যে আপনারা যে বললেন যে আমরা ধরতে পারি না যে এটা কোন আইএস থেকে আসছে, কোন আইএফআরএস থেকে আসছে, বা কোন আইএফআরএস থেকে আসছে, বা কি ট্রিটমেন্টে আসছে। সেটা যাওয়ার আগে আমাদের একটা প্র্যাকটিস করতে হবে। আমরা এই জিনিসটাকে প্রো হওয়ার জন্য আমরা দিনে দিনে কয়েকটা প্র্যাকটিস করব। প্রথম প্র্যাকটিস করব, আমি লাস্ট কোশ্চেনটা দেখলাম, এখানে আইএসএন আইএফআরএস উল্লেখই করে দিচ্ছেন, ঠিক আছে? আইএসএন আইএফআরএস উল্লেখই করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা কোশ্চেন পেপার নিবেন, এবং কোশ্চেন পেপার নিয়ে যেই কোশ্চেনটা আছে এই কোশ্চেনে চেষ্টা করবেন যে এটা কোন আইএস এন্ড কোন আইএফআরএস থেকে আসছে, জাস্ট ওই আইএস এন্ড আইএফআরএস টা লেখা আর কি, ঠিক আছে? যদি ট্রিটমেন্টের ব্যাপারটা জানেন, তো সেক্ষেত্রে ট্রিটমেন্টটাও লিখে ফেললেন হালকা। তো এটা পরের ধাপ, কিন্তু প্রথম ধাপ হচ্ছে আপনাকে কোশ্চেনটাকে স্ট্রেস করতে হবে। এটা হচ্ছে আপনার মেইন কাজ। ট্রিটমেন্টটাকে একটু বুঝাই বলেন স্যার, ট্রিটমেন্টটা এটা পরে, এখন আসবো না, আগে আমরা এই প্র্যাকটিসটা করবো, যে আমরা কোশ্চেন পেপার নিব, কোশ্চেন পেপার নিয়ে আমি দেখাই দেবো একটু পরে। এই প্র্যাকটিসটা আমরা প্রিভিয়াস 3-4টা ইয়ারে কোশ্চেন করব। আমাদের প্রথম এটা হচ্ছে একটা এক্সারসাইজ, এটা হচ্ছে আমরা একটা এক্সারসাইজ। আরেকটা জিনিস মনে রাখবেন, পাস করতে বেশি সময় লাগে না। যেমন আমি এএফআর পাস করছি ধরেন আপনার 20-25 দিন পরে,
সিম্পল। আপনি আপনাকে কিছু ট্যাকটিক্স শিখিয়ে দিব, ধরবেন, দেখবেন যে আপনার 20-25 দিন একটা প্ল্যান করবেন, পাস হয়ে যাবে। এত প্র্যাকটিসও করা লাগবে না, জায়গা মতো প্র্যাকটিস করলে, পারফেক্ট প্র্যাকটিস করলে অল্প প্র্যাকটিসেই পাস হয়ে যায়। যেন হচ্ছে আমি ফিল্ম পাস করছি 20-25 দিনে, আমি 20-25 দিনের মানে প্রজেক্ট হাতে নিতাম, ঠিক আছে। যেগুলো যে এক্সারসাইজ আপনাদের দিব, প্রতিটা এক্সারসাইজ আপনারা খাতায় লিখবেন আর হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে। তো প্রথম যে এক্সারসাইজ আপনাদের দিলাম সেটা আমি একটা কোশ্চেন মানে দেখাই দিব, বাকিগুলো আপনারা করবেন প্রিভিয়াস 3-4টা কোশ্চেনের। আচ্ছা, এবার আমরা একটু সিলেবাসটা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। সিলেবাসে আসলে আছে, সিলেবাসটা যদি আমি একটু ওপেন করি, এখানে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আপনার, আমি তাহলে এখানে 4টা মডিউলে হচ্ছে আপনার পুরো সিলেবাসটা সাজানো। একটা মডিউল হচ্ছে আপনার, ও এটা না। চারটা মডিউল, তো 4টা মডিউলের প্রথমটা হচ্ছে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে IS 1, এবং আমরা সিমার বইটা পড়বো, সিমা F1। আপনাদের একটা ফাইল দিছি, তো এটার জন্য আমরা কি করব, IS 1টা আমাকে দেখতে হবে, আর হচ্ছে আপনার সিমা F1টা দেখতে হবে। তো সিমার F1 এ কোথায় আছে, সিমার F1 এ আমি টেবিল অফ কন্টেন্ট গুলো দিছি। তারা ও ম্যাটেরিয়ালস গুলো কি কি পড়বেন আমি একটু বলে দিই, সেটা আপনারা বাজার থেকে কিনে নেবেন। এক নম্বর হচ্ছে, আমি যদিও গ্রুপে বলছি, তারপর আরেকবার বলি। একটা হচ্ছে সিমা F1, যে কোনো এডিশন হলো হবে F1 ম্যানুয়ালটা, সিমা F2। এগুলো যে শুধু এই বইয়ের জন্য দরকার হবে এরকম না, নেক্সটে যখন আপনারা AFR পড়বেন তখনও এই বইগুলো লাগবে। সিমা F2 হচ্ছে আপনার ম্যানুয়ালটা। দেন হচ্ছে আপনার সিমা F1 কিট, খুবই ইম্পর্টেন্ট, কিনবেন কিট, প্র্যাকটিসিং কিট সিমা এগুলো কোথায় পাবো? নিচেতে পাবেন। এত কিট কিনে ফেলবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে হওয়ার আগে আপনারা এইগুলো কিনে ফেলবেন, এখান থেকে আমরা ম্যাথ করবো। আরেকটা জিনিস মনে রাখবেন, শীটের উপর মেনটেন করবেন না, মানে ওই এত নির্ভরশীল দরকার নেই। যারা শীট পড়ায়, শীট পড়ে আসলে আপনি পার্টিকুলার থিওরিটিক্যাল সাবজেক্ট পাস করতে পারবেন, কিন্তু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আপনি শীট করে কখনো পাস করতে পারবেন না। আপনাকে মাল্টিপল অফ বুকস এর সাথে আপনার ফ্যামিলিয়ার হতে হবে, এটা আমি বলে দিই, ঠিক আছে। শর্টকাটে যাবেন না, কিন্তু যেখানে হচ্ছে আমরা ই করবো সেটা হচ্ছে কোথায় কি করতে হবে, কি পড়তে হবে, এগুলো আমি ধরায় দিব, আপনাদের প্র্যাকটিস দিয়ে দিব, ঠিক আছে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে। আমি প্রাথমিক আলোচনা করব, প্রিভিয়াস এর কোশ্চেন শিখাই দিব, সলিউশন করে দিব, এবং ইম্পর্টেন্ট ম্যাথ আমি সলিউশন করে দিব। তারপরে এর বাহিরেও যদি আপনার প্র্যাকটিস থাকে সেগুলো আমি আপনাদের দিয়ে দিব, আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন নেক্সট যে আমরা অ্যাটেম্পটে বসবো সবাই পাস করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, সিমা F1
সীমা F2, সীমা কিট F1টা নিবেন, F2 নিবেন। তারপর হচ্ছে বেটার হয়, যদিও আমি আমার নিজের কথা না বলি, ISN IFRS দুইটা বই আছে। একটা হচ্ছে আপনার শফিকুল ইসলাম, এটা হচ্ছে ইংলিশ ভার্সনে, আর আমারটা হচ্ছে বাংলা ভার্সন। হ্যাঁ, নিতে পারেন, নিতে হবে, যে কোনো একটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? এটা কি স্যার আপনার কাছ থেকে পাওয়া যাবে নাকি নীল স্যার? কোনটা? আপনারটা স্যার? আমারটা আমারটা আমার কাছে আছে, কিন্তু এখন কুরিয়ারে আটকে আছে, আমার কাছে বর্তমানে নাই। ঠিক আছে, এটা নীল খেতেও পাবেন, এবং অনলাইনে রকমারি, তারপর ওয়াফিলাইটে এখন বর্তমানে অ্যাভেলেবল আছে, ওয়াফিলাইটে অ্যাভেলেবল আছে। এই দেখাই, এটার মধ্যে আছে। এটা ঠিক আছে, এই সাইটেও আছে, আমার কাছে 2 দিন পর পাবেন, সমস্যা নেই, আমার একাডেমি থেকেও পাবেন। আচ্ছা ঠিক আছে, এটা বলতেছিলাম। তো যেটা বললাম যে দুটা বই আছে, দুটার যে কোনো একটা আপনি নিবেন, ঠিক আছে? বাংলাটা নিলে নিতে পারেন, ইংলিশটা নিলে নিতে পারেন। আর তো তেমন তো দেখি না। ও, সি এর প্রফেশনাল লেভেলের আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বইটা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বইটা। তাহলে কয়টা হলো ম্যানুয়াল, মানে ম্যাটেরিয়ালস? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা ভাববেন না যে শুধুমাত্র এই ম্যাটেরিয়ালস গুলো এই সাবজেক্টের জন্য লাগবে, তা না। নেক্সট ডে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে আপনার এই ম্যাটেরিয়ালস গুলো আপনার লাগবে, এবং লাইফ টাইম লাগে, এবং আপনার যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলেও এই ম্যাটেরিয়াল গুলো আমাদের দরকার। তো এই কয়টা জিনিস হচ্ছে আপনারা কালেক্ট করবেন। আমি একটু জিজ্ঞেস করি, আপনাদের কাছে কয়টা কয়টা আছে? মাকসুদা বেগম তো দেখছিলাম কিনছিলেন মনে হয়। না, কেনা হয়নি। ও, তাহলে আরেকজন নিছিল। স্যার আমি নিছি স্যার, F1টা রয়্যাল ইয়েতে নাই, রয়্যাল লাইব্রেরিতে নাই, F2টা আছে কিট। F1টা লাগবে, F1টা থেকে বেশি আমরা প্র্যাকটিস করতে হবে। F1 নেই হচ্ছে আপনার বেশি প্র্যাকটিস আছে, মানে এই আইএফ এর জন্য। কিন্তু বুঝতে ওনাদের পারছেন? কাছে নাকি F1 এর কিটটা নাই, উনি বলতেছে এটা অনেক ফারহানের কাছে নাই, ফারহান ওনার কাছে তো দেখি নাই। ফারহানের কাছে দেখেন, ফারহানের কাছে পাবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে, লাগবে, বাকিগুলো আছে স্যার। এগুলো আপনার লাগবে। আমি নেক্সট ক্লাসের আগে অবশ্যই আপনার কি করবেন, কারণ হচ্ছে আমি ওই কিট থেকে আপনাদের ম্যাথ করাবো, এবং কিট থেকে ম্যাথ দিব, তো যার কারণে আপনার অ্যাসাইনমেন্ট ওখান থেকে থাকবে আসবে। তাহলে এই কয়টা বই অবশ্যই আপনারা রাখবেন নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। তাহলে দেখি যে আপনার এই যে F1 আমরা এই যে এই মডিউলটা কোথায় পাবো। এই যে আমরা যে ফাইলটা ওপেন করছি, এই যে এখানে দেখেন যে আপনার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখানে দেওয়া আছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তাহলে আমরা এই জিনিসটা পড়বো হচ্ছে আপনার সীমা F1 থেকে। খুব সুন্দর ভাবে দেওয়া আছে, এখান থেকে পড়লে আর বিস্তারিত অন্য জায়গাতে পড়া লাগে না, সুন্দর ভাবে এখানে দেওয়া আছে। তাহলে আমরা এটা দেখলাম, দেন হচ্ছে আপনার পরবর্তী প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার F1 কিটটা লাগবে। প্রচুর ম্যাথ আছে, ওই ম্যাথ থেকে আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিব, সলিউশন করব, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো দেখবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখলে এই 3টা জিনিস করলে আপনার হয়ে যাবে।
প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওখানে যেই ম্যাথগুলো আছে ওখান থেকে কোশ্চেন আসবে। তাহলে আমরা এটা দেখলাম কি F1 কিট প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য। তারপর অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস আর অ্যাকাউন্টিং ফর রেভিনিউ এন্ড ট্যাক্সেস, এগুলো পুরোপুরি হচ্ছে আইএসএন আইএফআরএস বেসড, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব সেটা হচ্ছে আপনার F1 F2 বিভিন্ন চ্যাপ্টার গুলো আমরা পড়বো। যেমন আপনার কি আছে, এই যে দেখেন যে আমরা তো বুঝলাম যে কোড অফ এথিক্স, এক্সটার্নাল অডিট, পাবলিক অ্যাকাউন্ট, এই যে এই জায়গাটা হচ্ছে আপনার প্রথম মডিউলের জন্য, ফার্স্ট মডিউলের জন্য। আর এই যে দেখেন IS2 আছে, 8 আছে, 18 আছে, 24 আছে, IFRS 8 আছে, নন কারেন্ট অ্যাসেট এটা হচ্ছে আপনার IS16, IS38, এইগুলো হচ্ছে এখান থেকে। IFRS 5 এখান থেকে, IS10, তারপর হচ্ছে আপনার IS37, IS12, দেন হচ্ছে আপনার IS17, যদি IS17 এখন আর নাই, IFRS 16 আছে, তো এটার জন্য আমি নিজে শিট দিব আপনাদের, ওটা থেকে পড়াবো। IS11 এটা নাই, ঠিক আছে, দুটো নাই। IS7, হ্যাঁ, ক্যাশ ফ্লো, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আমরা করব হচ্ছে আপনার সীমা কিট থেকে। F2 থেকে কি করব, F2 থেকে যেমন আপনার এখানে বিভিন্ন আইএসএন আইএফআরএস এর বিষয়গুলো আছে, এখানে থেকে বেশি পড়া লাগবে না। আমরা জাস্ট এই যে বেনিফিটস, যেটা হচ্ছে আপনার IS19, দেন হচ্ছে আপনার শেয়ার বেস পেমেন্ট হচ্ছে আপনার IFRS 2, সাবস্টেন্স ওভার ফর্ম, এটা আমরা পড়বো, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার ক্যাশ ফ্লো দরকার নাই, দরকার নাই, আর্নিং পার শেয়ার, সীমা F2 থেকে না স্যার, সীমা F2, জি হ্যাঁ সীমা F2 ম্যানুয়াল থেকে। F2 ম্যানুয়াল, এখান থেকে এগুলোই আমরা পড়বো আর কি, ঠিক আছে। আর বাকি যেগুলো থাকবে এগুলো আমরা সি এর যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে বইটা আছে সেখান থেকে আমরা দেখাবো। তাহলে আমাদের প্রিপারেশন মোটামুটি ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা একটু ডিটেলসে যাই যে আসলে এখানে কি কি আছে। যে কনসেপচুয়াল প্রথম মডিউল, তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এখানে আপনার যা আছে আমি দেখলাম সবগুলোই হচ্ছে আপনার সীমা F1 এ আছে, ওখান থেকে ওটা পড়লে থিওরিটিক্যাল সাবজেক্ট ব্যাপার, ওখানে পড়লে আমার হয়ে যাবে। দেন হচ্ছে আপনার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে হচ্ছে আপনার বিভিন্ন আইএস আছে, যেমন আপনার এখানে IS8 আছে, দেন হচ্ছে আপনার IS এখানে রিলেটেড পার্টি আছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার IFRS 15 আছে, IFRS 8 আছে, IS33 আছে। তাহলে এই যে এগুলো আমি তো এখানে লাগায় ফেললাম ব্যাপার, এখানে সবগুলো, অর্থাৎ এখানে যা আছে আমার সবগুলো পড়তে হবে। এই হিসেবে IS37 পড়বো, IS10 পড়বো, আর হচ্ছে আপনার IS2 আছে, IS16 আছে, IS38 আছে, IS16 আছে, 39, IFRS 7, এগুলো হচ্ছে আপনার IFRS 9, এটা এখানে দেয় নাই কেন বুঝতেছি না। আর এটা তাহলে আমাদের যেটা করি সেটা হচ্ছে আমাদের যে আইএস গুলো আমাকে পড়তে হবে সেগুলো হচ্ছে আমরা একটা জায়গায় লিখি। তাদের আরেকটা কাজ দিব এখন, সেটা হচ্ছে আমরা একটু লিখি যে আমরা প্রথম হচ্ছে আপনার IS1, দেন হচ্ছে আপনার IS2, দেন হচ্ছে আপনার IS7, দেন হচ্ছে আপনার IS8, IS10, হচ্ছে IS12, দেন হচ্ছে আপনার IS16, তারপর এখানে IS21 নাই, IS24 হচ্ছে আপনার IS24 এর পরে যেটা দেখলাম
হচ্ছে IS 32, 39, IFRS 7, IFRS 9, এটা হচ্ছে এক ক্যাটাগরির। দেন হচ্ছে আমরা দেখতে হবে হচ্ছে IS 33, IS 34, সরি IS 37, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আসি কোশ্চেনে। দেন হচ্ছে আপনার IS 38, IS 38 একটা জিনিস সিলেবাসে নাই, কিন্তু এটা পড়তে হবে। IS 36, হচ্ছে আমরা শর্টে একটু দেখবো যে IS 40 and 41, যদিও সিলেবাসে নাই, তারপরে আমরা নলেজের জন্য নিব। দেন হচ্ছে আপনার IFRS, এখানে নাই, IFRS 5 আছে, IFRS 5 আছে, IFRS 8 আছে। IFRS IFRS 15, IFRS 16, এই কয়টা IS and IFRS আমাদেরকে জানতে হবে এবং এগুলো আমরা করবো ফর আইফা। IS and IFRS এর জন্য আমি সেপারেট আপনাদের শিট দিয়ে দিব, এটার জন্য এত টেনশন করা লাগবে না। আর আমরা প্র্যাকটিসিং কিট থেকে করবো, তো ওখানেও আপনার দেওয়া থাকবে IS and IFRS। তো যাই হোক, আপনাদের এক্সারসাইজ তো একটা প্রথমে উঠে দিলাম, এটা আমি একটু করে দেখাই দিব। আর দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই সপ্তাহের মধ্যে এই যে আইস গুলো আমি লিখলাম, অথবা আপনারা লিখছেন আপনাদের নোটে, এগুলোর ফর্মটা কি, মানে নামগুলো কি কি। যেমন IS 1 এর নাম হচ্ছে কি প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এগুলো হচ্ছে প্রতিটা IS আপনারা লিখবেন, ঠিক আছে, লিখে এটা নাম লিখবেন, নাম লিখে আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে করে নেক্সট ক্লাসে আমি একটু জিজ্ঞাসা করবো যে কোন IS এর নাম কি, ঠিক আছে। আরেকটা বলি, সেটা হচ্ছে নতুন যে IFRS টা আসছে সেখান থেকে কোশ্চেন আসতে পারে, যদিও সিলেবাসে নাই, কারণ সিলেবাসে তো আগের, তো যার কারণে এই IFRS 18টা আপনার ইম্পর্টেন্ট, এটাও আপনার, এটা আমরা করবো। তাহলে এক্সারসাইজ 2, সেটা হচ্ছে আপনার এই IS and IFRS যেগুলো আমি লিখলাম এগুলোর আপনার নাম লিখবেন, নাম লিখে মুখস্থ করবেন, ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো আপনাদের। এবার আসি যে আপনার আমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি। দেখেন, যে কোনো বিষয় পাশ করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই কোশ্চেন দেখেই বুঝতে হবে যে আপনার এই যে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে, অথবা কোন স্ট্যান্ডার্ড থেকে আসছে, কি চাইছে, এই রিকোয়ারমেন্ট দেখেই আপনার বুঝতে হবে। আপনি প্রথমে এখানে যাবেন না, ঠিক আছে। অর্থাৎ আপনারা হয়তো জানেন যে কোশ্চেন পড়ার ক্ষেত্রে, ঠিক আছে, কোশ্চেন পড়ার ক্ষেত্রে আপনারা প্রথমে রিকোয়ারমেন্ট পড়বেন, এবং রিকোয়ারমেন্ট পড়েই আপনাকে বুঝতে হবে যে এটা কোন IS এবং IFRS থেকে আসছে। আমি এটা একটু PDF করে নিই, সুবিধা হবে।
তো দেখেন যে আপনার রিকোয়ারমেন্ট পরেই আপনাকে প্রথমে কোশ্চেনটা ধরবেন, ধরেই আপনাকে এই স্কিলটা আমি যেটা বললাম যে আপনাদের প্র্যাকটিস দিলেই আপনারা করতে পারবেন। যে এটা আমি পড়লাম যে এই যে দেখেন ফেয়ার প্রেজেন্টেশন, সাবস্টেন্স ওভার দ্য ফর্ম, দেন হচ্ছে আপনার এখানে নন কমপ্লায়েন্স হলে কি হবে, ঠিক আছে। এই জিনিসটা আসছে হচ্ছে IS 1, IS 1 থেকে হচ্ছে এই জিনিসটা। তো IS 1 না পড়লে তো আর আপনি ধরতে পারবেন না যে এখানে এটা IS 1 কেন। দেন হচ্ছে আপনার এই জিনিসটা দেখি আপনাকে বুঝতে হবে যে ইনভেন্টরি তার মানে হচ্ছে IS 2। দেন হচ্ছে আপনার এখানে কি আছে যে ক্যাশ ফ্লো, তো ক্যাশ ফ্লো এটা নিয়ে এত নেই। IS 7। দেন হচ্ছে আপনার এই যে এখানে তো বলাই আছে IFRS 5। তো IFRS 5 মানে এটা, তো এটার অপর মানে মানে যে অ্যান্সারটা কি হবে মানে একটা মাথায় চলে আসবে, আমি শিখাই দেবো যে এখানে দুইটা সলিউশন থাকে, ঠিক আছে। তো সলিউশন গুলো কি কি, দুইটার একটা সলিউশন হবেই, তাহলে আপনি পরবর্তীতে ম্যাথ করবেন আর সলিউশন করবেন, আর কিছু ব্যাখ্যা একটু দিবেন, এর সলিউশন করে দিবেন। দেন হচ্ছে এখানে কি আসছে যে আপনার হাউ ব্যাংক অ্যাকাউন্টিং চেঞ্জ, এই যে দেখেন অ্যাকাউন্টিং চেঞ্জ ইন দা কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এখানে কি আছে যে অ্যামortization মার্কেটিং কস্ট, তার মানে হচ্ছে এটা আপনার IS 38 ইনটেনজিবল অ্যাসেট, ঠিক আছে। তো এগুলো আমি কিভাবে বুঝলাম যেটা 38, এটা আমরা যখন আপনাদের 38 পড়াবো তখন আপনারা ওই বিভিন্ন কেস পড়াবো তখন বুঝে বুঝে যাবেন যে এটা তো। তারপর এটা কি আছে বেসিক এন্ড ডাইলুটেড আর্নিং পার শেয়ার, তো আর্নিং পার শেয়ার কি IS 33। দেন হচ্ছে আপনার এখানে কি আছে যে প্রভিশন মানে কি IS 37। IS 37 কিছু কিছু জিনিস আমরা পড়বো, তাহলে আপনাদের কোনো জিনিসের সলিউশন আপনি করতে পারবেন। তো এইভাবে হচ্ছে এই যে আমি যে করলাম আমার কত মিনিট লাগছে, 2-3 মিনিট, হয়তো বলতে পারেন যে আমার তো এক্সপিরিয়েন্স আছে, আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই 2-3 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে রিকোয়ারমেন্ট করে আপনাকে ধরে ফেলতে হবে কোনটা কোন IS কোনটা কোন IFRS, ঠিক আছে। তাহলেই দেখবেন আপনার অর্ধেক কাজ শেষ, পাশের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তো আরো কিছু বাকি আছে। এখানে কি বলছে যে আপনার রেভিনিউ, মানে কি IFRS 15, এটা কি ডেফার্ড ট্যাক্স IS 2, তাহলে হচ্ছে এটা কি প্রিপেয়ার জার্নাল ট্রানজাকশন, জার্নাল ইন্টারেস্ট। তারপরে IS 16 এর আন্ডারে দেখতেছি ক্যাটেগরি ওটা ট্রেডমার্ক ইনটেনজিবল আছে IS 38। তো দেখেন যে আমি কোশ্চেন গুলো দেখালাম যে এখানে দেখেন মোটামুটি সবগুলোই হচ্ছে আপনার IS এন্ড IFRS এর উপর বেস করেই কোশ্চেন করা, ঠিক আছে। সবগুলো হচ্ছে আপনার IS এন্ড IFRS, একটা কোশ্চেন নাই যেটার মধ্যে হচ্ছে কোনো IS এন্ড IFRS এর অস্তিত্ব নাই সবগুলোর মধ্যে। তাহলে আমরা IS 1টা যখন পড়বো তখন পড়লে আপনারা এই যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো হচ্ছে IS 1 এরই অংশ, ঠিক আছে। তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে IS 1 এর অংশ। যেমন এখানে একটা জিনিস বলা আছে যে ফেয়ার প্রেজেন্টেশন, তো ফেয়ার প্রেজেন্টেশন আমি যদি আপনাদের সামনে একটু IS 1টা ওপেন করি, এটা হচ্ছে আপনার মেইন IS 1। ওই যে এখানে দেখেন যে আপনার ফেয়ার প্রেজেন্টেশন নিয়ে কথাবার্তা বলা আছে, ঠিক আছে। ফেয়ার প্রেজেন্টেশন আছে, ঠিক আছে, ফেয়ার প্রেজেন্টেশন আছে। দেন হচ্ছে আপনার
সাবস্টেন্স ওভার দ্য ফর্ম, অফসেটিং, এইসব নিয়ে কোশ্চেন আসে। ফ্রিকোয়েন্সি অফ রিপোর্টিং, প্রপার্টি, কনসিস্টেন্সি, তো এখানে দেখেন আমার জাস্ট আমরা একটু আজকে কোশ্চেন গুলো একটু দেখতেছি। তো প্রথমটা আসছে কি পেয়ার প্রেজেন্টেশন, দ্বিতীয়টা হচ্ছে আপনার সাবস্টেন্স ওভার দ্য ফর্ম, যেটা আমরা বলছিলাম হচ্ছে আপনাদের এখান থেকে পড়াবো। এই যে সাবস্টেন্স ওভার দ্য ফর্ম, এই যে এখান থেকে পড়াবো F2 থেকে। দেন হচ্ছে আপনার এই জিনিসটা কি আসছে, এই জিনিসটা হচ্ছে কোন সার্কামস্টেন্সে আপনার নন কমপ্লায়েন্স করা যায়, IS1 বা ISN IFRS এর নন কমপ্লায়েন্স করা যায়। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার এটা হচ্ছে আমার বইতে আছে, উল্লেখ করে রাখছিলাম আমাদের ডিপার্চার। ডিপার্চার ডিপার্চার ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে আপনার ওখানে আসছে। যে ডিপার্চারটা কি, যে আপনার মূলত আমরা যে আইএসএন আইএফআরএস গুলো মানি, তো সেটা হচ্ছে মূল কাজ, যে আমাদের তো আইএসএন আইএফআরএস গুলো ফলো করে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু কিছু কিছু সার্কামস্টেন্সেস আছে সেখানে আপনি আইএসএন আইএফআরএস কে ওভারলুক করতে পারবেন। তো এটাই হচ্ছে, এটাকে বলা হয়েছে আপনার ডিপার্চার। তো এই জিনিসটা কিন্তু কোশ্চেনে চলে আসছে। এটা ডিরেক্টলি আপনার IS1 এ খুঁজে বের করতে কিন্তু অনেক টাফ হয়ে যাবে, এটা আমি আমার বইতে নিয়ে আসছি। দেন চলে আসে হচ্ছে IS2, আমাকে ইনভেন্টরি এটা পড়তে হবে, এগুলো করতে হবে। তাহলে আমরা যেই জিনিসটা করবো সেটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ কি, যেহেতু প্রথম ক্লাস, আপনাদের প্রথম এক্সারসাইজ তো আমি কি করলাম, যে বা প্রথম অ্যাসাইনমেন্ট বলতে পারেন বা এক্সারসাইজ বলতে পারেন, এই সপ্তাহের মধ্যে একটা সপ্তাহে আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। 1 নাম্বার, যে আপনার ওই ISN IFRS যেগুলো আমি লিখলাম, IFRS যেগুলো আমি লিখলাম ওগুলো নেম প্লাস থ্রু আউট, অর্থাৎ আপনার মুখস্থ রাখবেন। দেন হচ্ছে আপনার আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কি, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে এবার তো 2026, 2025-এর 3টা কোশ্চেন, আর 2024-এর 3টা কোশ্চেন, 6টা কোশ্চেন অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে যতটুকু পারেন, ঠিক আছে, যতটুকু পারেন কোন কোশ্চেনটা কোন আইএস থেকে আসছে, ঠিক আছে, ওইটা একটু আপনারা এক্সেলে মেনটেন করবেন। যেমন আপনি কিভাবে মেনটেন করবেন, যে আপনার এক্সেলটা ওপেন করবেন, তো প্রথম কথা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড গুলো লিখবেন, যেগুলো আমি ওখানে লিখলাম। দেন হচ্ছে আপনার কোশ্চেনের সেশনটা লিখবেন, ধরেন আপনার বললাম সেপ্টেম্বর 25, দেন হচ্ছে আমি লিখলাম মে 25, তাহলে আমি লিখলাম মার্চের 25।
এই 3টা সেশন ধরেন 2025-এর, তখন আমি ধরেন IS1 লিখলাম, IS1, IS2, স্যাম্পল দিয়ে দিই। ধরেন এইগুলো হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড। তো ধরেন আপনার কোশ্চেন অ্যানালাইসিস করলেন, তো কোশ্চেন অ্যানালাইসিস করে আপনার এখানে ই করবেন, একটা দুটা কলাম অ্যাড করবেন। তো এখানে লিখবেন হচ্ছে আপনার IS1টা, ধরেন সেপ্টেম্বরের, আমি এটা দিয়ে বুঝাই যে আমার যে এটা আছে, কোশ্চেনটা আছে, ধরেন এখানে IS1 আসছে। তো IS1 এটা কত মার্কসের কোশ্চেন? এটা হচ্ছে আপনার 10 মার্কসের কোশ্চেন। তাহলে আমি কি লিখবো এখানে? 10 মার্কস। আর কোথা থেকে আসছে? এটা হচ্ছে আপনার কোশ্চেন 1 এর A, 1 এর A, ঠিক আছে? বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনারা ফাইলটা আপনারা প্রিপেয়ার করবেন যতটুকু পারেন। মানে এরকম না যে আপনাকে 100% অ্যাকুরেসি থাকতে হবে, এরকম না, কিন্তু তার আগে আপনাকে কি করতে হবে? আইএস যেগুলো আমি লিখলাম ওগুলো আপনার খাতায় লিস্ট আউট করবেন, নেম লিখবেন, মুখস্থ করবেন। করার পরে হচ্ছে আপনি এই কাজটা করতে যাবেন, আগে এই কাজটা করতে যাবেন না। সবকিছু কি আমি যেভাবে বলতেছি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করবেন, তাহলে আপনি ভালো করতে পারবেন, না হলে আপনি করতে পারবেন, আপনার সময় লস হবে, পাস হবে না, ঠিক আছে? কষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আগে লিস্ট আউট করবেন, দেন হচ্ছে আপনার কোশ্চেনের অ্যানালাইসিসটা করবেন। এইটা করার পরে আমরা পরে আপনাদের ট্রিটমেন্টের বিষয়টা শিখিয়ে দিব। সেটা একটু সময় লাগবে, বাট আপনার আগে এটা আপনাকে করতে হবে, এই অ্যাসাইনমেন্টটা আপনাদের কমপ্লিট করতে হবে। ট্রিটমেন্টটা যখন দেখবেন শিখিয়ে দিব, তখন যে কোনো কোশ্চেন ধরবেন, দেখবেন যে আপনি 5 মিনিটের বা সর্বোচ্চ 7 মিনিটের মধ্যে আপনি পুরো কোশ্চেন একেবারে আপনার মাথায় শর্ট আউট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এক্সেলটা আবার দেখাবো, এই যে এইভাবে এক্সেলটা মেনটেন করবেন, ঠিক আছে? এই যে এইভাবে এক্সেল মেনটেন করবেন, অর্থাৎ আপনার কোশ্চেনের সোর্সটা আর হচ্ছে আপনার মার্কস। মার্কস এটা দিবেন হচ্ছে সেপ্টেম্বর 25 সেশনের, সেপ্টেম্বর 25, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা মেনটেন করবেন। এটা মে, আর ফেব্রুয়ারি 25। তাহলে আপনারা 25 এবং 24 এই দুইটা ইয়ারের তিনটা 6টা সেশন, 6টা সেশন আপনারা এই ফাইলটা মেনটেন করে মানে প্রিপেয়ার করে আপনি গ্রুপে দিবেন। এটা হচ্ছে প্রথম যে সেশনটা আমরা করলাম আজকে, প্রথম সেশনের টাস্ক, ঠিক আছে? আজকে আর ডিটেলসে পড়াশোনায় যাচ্ছি না, জাস্ট টাস্ক দিয়ে দিলাম। আর আজকে একটা ক্লাসই হবে, আজকে আর কোনো এর মধ্যে বইগুলো কিনতে হবে না সিমার? অবশ্যই অবশ্যই বই কিনবেন, কিট তারপর কিট কিনবেন, মানে ওই যে ওগুলোই আর কি, বই কিট তো বই, মানে বইগুলো কিনবেন, দেন হচ্ছে আপনার এই টাস্কটা করবেন। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা আবার দেখা হবে। তো নেক্সট উইক তো পরে শুক্রবারে আপনার আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আর ঈদ তো কত 27 তারিখ 28 তারিখ, তাই না? 28 তারিখ, হুম? 28 তারিখ, 28 আচ্ছা 28 হলে 29 তারিখ করবেন ক্লাস, ঠিক আছে? অনলাইনই তো, সমস্যা তো নাই নাকি? এর পরের দিন তো একটু ব্যস্ততা থাকে অনেকের স্যার। আমি চাচ্ছি একটু দ্রুত মানে রিদমে থাকতে, এ কারণে, না হলে তো আবার সেই 14 দিনের গ্যাপ হয়ে যাবে, আমি সেই জন্য বলতেছি। আজকে ক্লাসের অডিওটা স্যার রেকর্ডেড পাওয়া যাবে স্যার? হ্যাঁ, রেকর্ডেড দিয়ে দিব, রেকর্ডেড আস্তে আস্তে সবই পাবেন, রেকর্ডেড সেগুলো পাবেন।
আর এগুলো পাবেন, সমস্যা নাই। বাট যেটা বলতেছি, আপনারা যেভাবে অ্যাসাইনমেন্ট দিচ্ছি অ্যাসাইনমেন্ট গুলো করবেন, টাস্ক যেগুলো দিব সেগুলো করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর আপনাদের মতামতের উপরে নির্ভর করবে নেক্সট শুক্রবার নিব কিনা, ঠিক আছে? কারণ অনেকের ব্যস্ততার কথা বললেন, ঠিক আছে, সেটাও করা যায়, নেক্সট উইক থেকে আমরা গ্যাপ দিয়ে করবো। এটা আপনাদের আপনাদের উপর, আপ টু ইউ। আপনারা আপনাদের মতামত জানায়েন, হ্যাঁ, গ্রুপে। স্যার আর আপনার বইটা কি স্যার নীল খেতে পাওয়া যাবে স্যার ওই রয়্যাল? আমার বইটা নীলক্ষেতে ছিল, কিন্তু নীলক্ষেতে শেষ হয়ে গেছে। এখন আপাতত বই একেবারেই নাই। কিছু বই আবার ওই যে আপনার কুরিয়ারে আটকে আছে, তো ওইটা যখন আসবে তখন আপনাদের দিতে পারবে। সময় লাগে। সময় ঈদের পরে পেয়ে যাবে। আচ্ছা, বেশ।